আজকে আমরা করব এখানে 47 পাতায় বেসিক অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন। অপারেন্ড এবং এক্সপ্রেশন গতকাল আমরা করলাম। তো আজকের ক্লাসে আমরা অপারেটর ইন সি ল্যাঙ্গুয়েজ এটা করব। অপারেটর আর অপারেন্ড আর এক্সপ্রেশন আশা করি বুঝে গেছো, অসুবিধে হওয়ার কথা নয়। এবার অপারেটর ইন সি ল্যাঙ্গুয়েজ, অপারেটর কতগুলো বা কি কি আছে সেগুলো দেখতে হবে, বা কত প্রকারের। এখানে অপারেটর রয়েছে 4 প্রকারের। একটা অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে অ্যারিথমেটিক্যাল কাজকর্মে যেগুলো দরকার হয়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যে সাইন, সেই সাইনগুলোকেই আমরা অ্যারিথমেটিক্যাল অপারেটর বলে থাকি। এরপরে আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মানে একের সঙ্গে অপরের রিলেশান বোঝাতে যেগুলো দরকার হয়, যেরকম গ্রেটার দ্যান সাইন, ইকুয়াল টু, লেস দ্যান, ইকুয়াল টু, গ্রেটার দ্যান, নট ইকুয়াল টু, এই ধরনের যে সাইনগুলো আছে এই রিলেশানগুলো বোঝাতে আমাদের এই মানে কাজগুলো করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। এরপরে আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর অর্থাৎ লজিক বোঝাতে মানে তোমার নট ইকুয়াল টু, এগুলো হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর। কিন্তু লজিক বলতে বোঝায় যে ইয়েস, আমরা গেট করেছিলাম, 3 রকমের গেট পেয়েছি, বেসিক গেট। সেই 3 রকমের বেসিক গেট যে কনসেপ্টে আছে, এই লজিক্যাল অপারেটরও সেই 3টে কনসেপ্টে আছে, অর্থাৎ অ্যান্ড, অর আর নট। দেখো, লজিক বলতে বোঝায় যে কোনো একটা কনসেপ্ট বা অনেকগুলো কনসেপ্টের মধ্যে যে ধারণাটা সঠিক হবে সেটাই হচ্ছে লজিক্যাল ডিসিশন। দুটোর মধ্যে যখন একটা ডিসিশনকে আমরা সঠিকভাবে চুজ করতে পারবো বা চুজ করব, তখনই তাকে আমরা বলবো লজিক্যাল অপারেটর বা লজিক্যাল ডিসিশন। তাহলে লজিক্যাল ডিসিশন নিতে গেলে লজিক্যাল অপারেটরের ব্যবহার করতে হবে। লজিক্যাল অপারেটর আমরা লজিক গেট পড়ে এসেছি। লজিক গেটের যে ধারণা রয়েছে ঠিক সেরকম ধারণাই এই লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে ব্যবহার করা হবে সি ল্যাঙ্গুয়েজে। এরপরের যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা প্রোগ্রাম করতে গিয়ে বলেওছি, এখনও আবার একবার বলবো যে প্রোগ্রাম করতে গেলে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করতে হবে সেই ভেরিয়েবলগুলো আগে থেকে বলে দিতে হবে যে কোন টাইপের ভ্যালু সেটা হোল্ড করব বা করবে। এইটা ডিফাইন করতে দুভাবে পারা যায়। একটা হচ্ছে তুমি প্রথমেই বলে দিলে এই এক ধরনের ভেরিয়েবল, এর মধ্যে এই টাইপের ডেটা থাকবে, যে টাইপের ডেটা দরকার হবে সেই টাইপের ডেটা বলে দিলে। যেমন ইন্ট আই, ক্যার এবিসি। ইন্ট আই বলতে ইন্টিজার টাইপ ভেরিয়েবল যার নাম হচ্ছে আই, যার মধ্যে থাকবে শুধুমাত্র নাম্বার বা সংখ্যা। এটা হলো একটা। আর একটা হলো ক্যার এবিসি, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল যার মধ্যে শুধু ক্যারেক্টার থাকবে, যার ভেরিয়েবলটার নাম হলো এবিসি। তাহলে এটাও একটা ডিক্লেয়ার হলো। তাহলে এইটা হলো এই প্রথমেই ইউজ করার আগেই যেটা বলে দেওয়া হয় ভেরিয়েবলটার টাইপ, তাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলি। তার মানে ইনিশিয়ালাইজেশন হলো ইউজ করার আগের স্টেজে
ডিক্লেয়ার করা ভেরিয়েবলটার সম্বন্ধে। আরেকটা হয় অ্যাসাইন। এই অ্যাসাইন কি? অ্যাসাইন হলো কোনো একটা ভেরিয়েবল আগে তার টাইপ ডিক্লেয়ার করা আছে, প্রোগ্রাম চলাকালীন কোনো একটা ভ্যালুকে ওই ভেরিয়েবলের মধ্যে ইনপুট করা হচ্ছে, তাকে আমরা বলি অ্যাসাইন। তাহলে যখন কোনো একটা ভেরিয়েবল আমাদের ইনিশিয়ালাইজেশন করা আছে প্রোগ্রাম রান টাইমে বা প্রোগ্রাম চলাকালীন, ওই ভেরিয়েবলটার মধ্যে ওই টাইপের ভ্যালু কোনো একটা ক্যালকুলেশন থেকে নিয়ে যখন ইনপুট করা হবে, তখন তার ডিক্লারেশন যেটা হয় তাকেই আমরা অ্যাসাইন বলি। তাহলে অ্যাসাইনের ক্ষেত্রে অ্যাসাইন আর ইনিশিয়ালাইজেশনের পার্থক্যটা কোথায়? অ্যাসাইন ইনিশিয়ালাইজেশন হলো তুমি যখন বা আমরা যখন ভেরিয়েবল ইউজ করব তার আগেই বলে দিতে হবে তার টাইপ। আর অ্যাসাইন হলো ইউজ করার আগে তো ইনিশিয়ালাইজেশন হয়েই আছে, মানে তার টাইপ বলাই আছে। তাহলে এখানে কি হচ্ছে, ওই ভেরিয়েবলটার মধ্যে কোনো একটা নতুন ভ্যালু ইনপুট করা হচ্ছে, তাহলে একে আমরা বলি অ্যাসাইন। অ্যাসাইনের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যার মধ্যে আমরা অ্যাসাইন করতে চাইছি সেই ভেরিয়েবলটা যেন লেফট হ্যান্ড সাইডে থাকে। যে ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটাকে ইনপুট করতে চাইছি তাকেই আমরা অ্যাসাইন বলি। অ্যাসাইনের ক্ষেত্রে সবসময় ভেরিয়েবলটা লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে এইটা যার দ্বারায় সম্পন্ন হচ্ছে বা যে সাইনের দ্বারাই সম্পন্ন হচ্ছে সেই সাইনগুলোকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, তাহলে 4 ধরনের অপারেটর আমরা দেখলাম সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেটা হলো অ্যারিথমেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। 4 রকমের অপারেটর এখানে রয়েছে, 4 রকমের অপারেটর সম্বন্ধে বলা হলো। এবার আমরা ইন্ডিভিজুয়াল যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো একটু পড়ে নিই। দেখো বইয়ের 47 পাতায় অ্যারিথমেটিক অপারেটর্স। An operator is a symbol that tells the compiler to perform specific mathematical or logical functions. There are 5 arithmetic operators in C. They are as follows. কি রয়েছে? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। মাল্টিপ্লিকেশনের জন্য জানি অ্যাস্ট্রিক সাইন বা স্টার যেটাকে আমরা বলি সেই সাইনটা ব্যবহার করা হবে। আর এই ডিভিশনের ক্ষেত্রে স্ল্যাশ ব্যবহার করা হয়, ডিভিশনের ক্ষেত্রে স্ল্যাশ। আর অ্যাডিশন আর সাবস্ট্রাকশন তো আমরা জানি প্লাস মাইনাস। এবার পারপাসটা বলাই আছে বা আমরাও জানি অ্যাডিশন মানে প্লাস, মাইনাস মানে সাবস্ট্রাকশনস, মাল্টিপ্লিকেশন অ্যাস্ট্রিক মানে মাল্টিপ্লিকেশন, আর তোমার স্ল্যাশ মানে ডিভিশন। এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে, এগুলো আর বলার দরকার নেই। এখানে দেখো অ্যাজিউম করে নিয়েছে ভেরিয়েবল এ এর মধ্যে 10 হোল্ড করছে, ভেরিয়েবল বির মধ্যে 20 হোল্ড করছে, এ প্লাস বি করে এখানে রেজাল্টটা দিয়ে দিয়েছে। তাহলে এইটা গেল তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আরেকটা রয়েছে তোমার কি জানো এটা, পার্সেন্টেজ। এটা হচ্ছে যদি কোনো অবস্থায় আমরা ভাগ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে যেরকম আমরা মড ফাংশন ব্যবহার করেছি, মড ফাংশন কেন ব্যবহার করব? কোনো ইন্টারনাল, ধরো তুমি একটা ভাগ করতে চাইছো এবং সেই ভাগের রেজাল্টটা মানে ভাগফলটা আছে কিনা তুমি জানতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি তো রেজাল্টটা পাচ্ছ না ভাগের, তাহলে ওই ভাগফলটা পুরো মানে রেজাল্টটা পাওয়ার জন্য, মানে ভাগ শেষ রইল কিনা সেই রেজাল্টটা পাওয়ার জন্যে তোমাকে মড ফাংশন ব্যবহার করতে শেখানো হয়েছে আগে, বা আমরা ব্যবহার করেছি। এইখানে মড ফাংশনটার আর এইভাবে মড বলে লেখা যাবে না, এখানে পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করতে হবে মড ফাংশনটা। অর্থাৎ তুমি 5কে 2 দিয়ে ভাগ করার পর যদি তুমি তার ভাগশেষটা চাও,
তাহলে তোমাকে এই মড ফাংশনটা ব্যবহার করতে হবে না। এখানে মড ফাংশনটার বদলে তুমি এখানে এই পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করবে, তাহলেই তোমাকে রেজাল্টের ক্ষেত্রে ওই এক যে ভাগশেষটা থাকবে সেইটা জানিয়ে দেবে কম্পাইলার। তাহলে 5 রকমের আমরা দেখলাম অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আসছি আমরা রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা আছে এখানে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে লেস দ্যান ইকুয়াল টু আর নট ইকুয়াল টু। ঠিক আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু আর নট ইকুয়াল টু, 6টা রয়েছে টোটাল। প্রথমে এখানে লেস দ্যান, তারপরে লেস দ্যান ইকুয়াল টু রয়েছে, তারপরে গ্রেটার দ্যান, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে নট ইকুয়াল টু। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ইকুয়াল টু কিন্তু এখানে দুটো দেওয়া আছে, এখানে এই সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ইকুয়াল টু দিলে হবে না। তাহলে ইকুয়াল টু মানেই তোমাকে দুবার প্রেস করতে হবে যাতে দুটো ইকুয়াল টু চলে আসে। আর তারপরে আছে নট ইকুয়াল টু। সব কটার মানেই আমরা জানি। লেস দ্যান কখন ব্যবহার করব, লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান অর লেস দ্যান ইকুয়াল টু কখন ব্যবহার করব, লজিকের ওপরে নির্ভর করছে। ঠিক আছে, যে মানে কীরকম আমরা চাইছি তার উপরে নির্ভর করছে, সেটাই হচ্ছে রিলেশনাল অপারেটর দিয়ে ব্যবহার করতে হবে। তারপরে গ্রেটার দ্যান সাইন কখন ব্যবহার করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু কখন ব্যবহার করব। যেমন যদি এরকম হয় যে একটা ছাত্রের টোটাল মার্কস করে তার 40% যদি হয় তাহলে সে পাস করবে, না হলে সে পাস করতে পারবে না, ফেল বলে গণ্য হবে। তাহলে এখানে তোমাকে যখন ওই লজিকটা লিখতে হবে, তখন যদি তুমি শুধুমাত্র লেখো ইকুয়াল টু 40, তাহলে হবে পাস। আর যদি না হয় তাহলে ফেল। তাহলে ইকুয়াল টু 40 ক্ষেত্রেই পাস বলে গণ্য হবে, বাকি যদি কোনো 41, 42 কোনোটাই গণ্য হবে না, তার মানে ওই লজিকটা চলবে না। তাহলে কি করতে হবে, তোমাকে গ্রেটার দ্যান 40 করতে হবে। তাহলে গ্রেটার দ্যান 40 করলে এবার শুধু মানে 40-এর পরে যদি কোনো সংখ্যা মানে 40.5 যদি হয় তাহলে পাস, আর না হলে ফেল। কিন্তু তোমার প্রশ্নে বলা আছে যে 40-এর কম যদি হয় তবেই, তার মানে 40টা যে পাবে সে তো পাস করবে, 40টা তো বর্ডার, তাহলে তখন তোমাকে ওই গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন দিতে হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন দেওয়ার ফলে সে কিন্তু চেকিং করবে, মানে কম্পাইলার কিন্তু চেকিং করবে গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু। তার মানে ইকুয়াল টু হলেও যেমন সে পাস বলবে, আর গ্রেটার দ্যান হলেও সে পাস বলবে। একমাত্র লেস দ্যান যদি হয় তাহলে সে পাস বলবে না, তখন সে বলবে ফেল। তাহলে এইরকমভাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ব্যবহার করা হবে। আর যদি লেস দ্যান হয় তাহলে লেস দ্যান ইকুয়াল টু সাইনও ব্যবহার করা হবে। এইটার ক্ষেত্রেই হতে পারে, তুমি যদি বলো যে 40 বা 40, তাহলে তোমাকে বলতে হবে 41-এর না, তোমাকে বলতে হবে তাহলে যে ওটা বলতে হবে লেস দ্যান দিয়ে যদি ব্যবহার করো তাহলে বলতে হবে যে লেস দ্যান ইকুয়াল টু যদি 40 হয়, তাহলে তুমি বলবে ফেল, আর না হলে পাস। লেস দ্যান যদি 40 হয়, এখানে কিন্তু ইকুয়াল টু দেওয়া যাবে না, কারণ কি ইকুয়াল টু দেওয়া মানে 40টা পড়ে যাচ্ছে, তার মানে শুধু লেস দ্যান 40 যদি হয় তাহলে তোমার পাস হয়ে যাবে। আর যদি লেস দ্যান 40 হয়, লেস দ্যান 40 হলে তোমার ফেল হবে, আর লেস দ্যান 40 যদি না হয় তাহলে পাস হবে। তাহলে দুরকম হয়ে গেল। তাহলে তুমি একটা গ্রেটার দ্যান দিয়েও ব্যবহার করতে পারো, লেস দ্যান দিয়েও ব্যবহার করতে পারো, যেটা তোমার সুবিধে সেটা। আচ্ছা, এরপর নট ইকুয়াল টু সাইনও রয়েছে। এখানে নট ইকুয়াল টু আমরা আগে লিখতাম নট ইকুয়াল টু, এখানে কিন্তু আর লেখা যাবে না। এখানে একটা এক্সক্লামেটরি সাইন ইকুয়াল টু দিলেই হয়ে যাবে নট ইকুয়াল টু। আচ্ছা, এইখানে তাহলে বলছে দ্য 6 রিলেশনাল অপারেটর ইন সি আর অ্যাজ ফলোজ। 6টা রিলেশনাল অপারেটর পড়া হলো। নিচে দেখো বলছে অ্যাজ দেয়ার নেম সাজেস্টস ইকুয়াল টু অপারেটর চেক হোয়েদার টু অপারেন্টস আর ইকুয়াল অর নট ইকুয়াল টু। ঠিক আছে, অপারেটরস চেকস হোয়েদার দ্য টু অপারেন্টস আর নট ইকুয়াল। তাহলে এখানে আমি যেটা বললাম
যে দুটো যেন ইকুয়াল টু সাইন থাকে সেটা চেক করে নিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। এরপরে আসছি আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো যখন আমরা কোনো লজিকের ওপরে কোনো প্রোগ্রাম লিখতে যাব বা কোনো ডিসিশন দেব বা নির্দেশ দেব, তখন লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দেখো তিনটে লজিক্যাল অপারেটর রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড, একটা অর, একটা নট। যেমনভাবে আমরা গেট করেছি, গেটের ক্ষেত্রেও আমরা অ্যান্ড অর নট গেট তিনটে গেট করেছি, এখানেও সেরকম তিনটে লজিক্যাল অপারেটর আমরা লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করব, এবং সেটা যেমন লজিক থাকবে তার ওপর মেনটেন করে। এইখানে কিন্তু খুব এই লজিক্যাল অপারেটর বিশেষ করে অ্যান্ড আর অর কিন্তু খুব সেন্সিটিভ, কারণ এখানে লজিকটা খুব ভালো করে না বুঝতে পারলে তাহলে ভুল হয়ে যেতে পারে, ভালো করে না বুঝতে পারলে ভুল হয়ে যেতে পারে। এখানে লজিক্যাল অপারেটর অ্যান্ড আর অরের ক্ষেত্রে, নটের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। নটের ক্ষেত্রে একটাই তুমি উত্তর পাবে, যে না হচ্ছে না বা হ্যাঁ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তাহলে এরপরে আমরা চলে আসছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে বুঝলাম, বলা হয়ে গেছে যে অ্যাসাইন আর ইনিশিয়ালাইজেশন যখন হবে তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারবো। অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে দেখো বলেছি যে ধরো এ আর বি এর মধ্যে একটা ক্যালকুলেশন হচ্ছে, এ আর বি এর মধ্যে একটা ক্যালকুলেশন হয়ে সেটা সি এর মধ্যে আসছে, তাহলে আমরা কি লিখব, সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে অ্যাসাইন হলো, আমি বলেছি যে অ্যাসাইনমেন্ট যে ভেরিয়েবলটা থাকবে সেটা সবসময় লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে অ্যাসাইনমেন্ট সি ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিলাম এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর যা ভ্যালুটা হবে, এ প্লাস বি এর ভ্যালু ধরা আছে বা ওর মধ্যে ধরো আছে, তাহলে ওই ভ্যালু দুটোর যা ক্যালকুলেশন হবে সেইটা টোটালটা সি এর মধ্যে চলে যাবে, ইনপুট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি। এখানে দেখো কেমনভাবে লিখতে হয়, এখানে কিন্তু ওইরকমভাবে লিখতে হবে না। এখানে আমরা লিখব এ প্লাস ইকুয়াল টু বি, এ প্লাস ইকুয়াল টু বি, মানে এ প্লাস বি লিখছি বটে, কিন্তু এ প্লাস ইকুয়াল টু বি। তাহলে সি ইকুয়াল টু আর ওটা লিখতে হবে না, এ প্লাস ইকুয়াল টু বি যদি লেখা হয় তাহলে সেম অ্যাজ এ ইকুয়াল টু এ প্লাস বি, এ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে এখানে আমরা আর সি ভেরিয়েবলটাকে নেব না, সি ভেরিয়েবলটাকে না নিয়ে আমরা বলবো যে সেম অ্যাজ এই যে এ প্লাস ইকুয়াল টু বি, তার মানে এ ইকুয়াল টু এ প্লাস বি। যেমনভাবে আমরা কাউন্টার ভেরিয়েবলের ক্ষেত্রে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 করতাম বা করেছি, সেই রকমভাবে তার মানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 না করে আমরা কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, তাহলেই ওটা বোঝা যাবে যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তার মানে এটা অ্যাসাইন হয়ে গেল। অ্যাসাইন অপারেটরের ফলে কিন্তু আমাদের স্টেপিংয়েও একটু কমে গেল। তাহলে এইরকমভাবেই আমরা সবকটা অ্যাসাইনমেন্ট অপারেটরকে ব্যবহার করতে পারবো। বইয়েতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো একটু ফলো করে নিতে হবে, তাহলে অসুবিধে আর হবে না।